আচ্ছা, একজন কবি বলতে আমরা ঠিক কি বুঝি, বা একজন সত্যিকারের স্রষ্টা তিনি আসলে কে? এটা কিন্তু একটা চিরন্তন প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন আজ আমরা মাইকেল মধুসূদন দত্তের একটা অসাধারণ সনেট একটু তলিয়ে দেখি। এই যে, এটাই হলো সেই সনেট, চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া কবি। ভাবুন তো, মাত্র এই ১৪টা লাইনের মধ্যেই মধুসূদন একজন কবির পরিচয় আর তার যে অসীম সৃজনী শক্তি তার একটা বিশাল চিত্র এঁকে দিয়েছেন। দেখুন, কবিতাটা শুরুই হচ্ছে কি দারুণ একটা প্রশ্ন দিয়ে, কে কবি, একদম সরাসরি। আর সত্যি বলতে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার জন্য আমাদের আজকের এই আলোচনা। মধুসূদন কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা কাজ করেছেন। তিনি সরাসরি বলেননি যে কবি কে, বরং তার আগে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে কবি কে নন। মানে তিনি প্রথমেই একটা খুব প্রচলিত ধারণাকে একেবারে ভেঙে দিচ্ছেন। এই যে তিনি বলছেন, ঘটকালি করি শব্দে শব্দে বেয়াদে যেই জন, এর মানে কি? মানে তিনি সেই ধারণাটাকে চ্যালেঞ্জ করছেন, যেখানে কবিকে ভাবা হয় নিছক একজন কারিগর, যার কাজ হলো খুব নিপুণভাবে একটা শব্দের সাথে আরেকটা শব্দের বিয়ে দেওয়া, অনেকটা শব্দের ঘটকের মতো। কিন্তু প্রশ্নটা হলো, এই কারিগরিটাই কি সব? এটাই কি কবিত্ব? কবিতায় এই ধরনের নিছক টেকনিক্যাল বা কৌশলী শব্দশিল্পীর জন্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যমদমী। মানে যিনি ছন্দ, মিল এই সব কিছুর নিখুঁত কারিগর। কিন্তু মধুসূদন প্রশ্ন তুলছেন, এই কারিগর কি সত্যিই যশের অমর মুকুট পরার যোগ্য? শুধু টেকনিক্যাল স্কেল থাকলেই কি একজন শিল্পী হয়ে ওঠা যায়? তো এখানেই কিন্তু মূল দ্বন্দ্বটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে আছেন কারিগর, যার কাজ শব্দে শব্দে বিয়া দেওয়া, আর অন্যদিকে আছেন স্রষ্টা, যার মনোকমলেতে অন্য কেউ আসন পাতেন। তাহলে কবি কে? একজন নিপুণ শব্দ সাজানোর কারিগর, নাকি এমন কেউ যিনি কোনো উচ্চতর শক্তির দ্বারা অনুপ্রাণিত? আচ্ছা, কারিগরের ধারণাটা তো তিনি বাতিল করে দিলেন। তাহলে এবার প্রশ্ন আসে, কাব্য প্রতিভার আসল উৎসটা কি? মধুসূদন এবার আমাদের ঠিক সেই দিকেই নিয়ে যাচ্ছেন। এই লাইনটা খেয়াল করুন, সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী, যার মনঃকমলেতে পাতেন আসন। তার মানে মূল বিষয়টা হলো, সত্যিকারের কবি তিনি নন যিনি অনেক কৌশল জানেন বা শিখেছেন, বরং কবি তিনি যাকে স্বয়ং কল্পনা এসে বেছে নিয়েছেন, যার হৃদয়ে বা মনঃকমলে তিনি নিজে এসে আসন পেতেছেন। এই যে কল্পনা সুন্দরী কথাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কল্পনা বা ইম্যাজিনেশন শুধু একটা মানসিক প্রক্রিয়া নয়। মধুসূদনের কাছে তিনি একজন জীবন্ত ঐশ্বরিক সত্তা। বলা যেতে পারে কবিতার আসল আত্মা। তিনিই সেই দেবী যিনি কৌশল নয়, একেবারে সৃষ্টি করার বরদান দেন। বেশ, তাহলে যখন একজন কবি এই কল্পনা সুন্দরীর আশীর্বাদ পান, তখন ঠিক কি হয়? তখন কিন্তু তিনি শুধু কবিতা লেখার ক্ষমতা পান না, তিনি পেয়ে যান আস্ত একটা জগৎ তৈরি করার ক্ষমতা। যেমন ধরুন এই লাইনটা, অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে। ভাবুন একবার, কবির ইচ্ছা শক্তিতে একটা উৎসর শূন্য জায়গাতেও প্রাণ জেগে উঠছে, ফুল ফুটে উঠছে। আর কবির শক্তি কিন্তু শুধু এই পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। তিনি স্বর্গের নন্দন কানন থেকে পারিজাতের মতো স্বর্গীয় ফুলের গন্ধ আমাদের জন্য, মানে এই পৃথিবীতে নিয়ে আসতে পারেন। তার ক্ষমতা এতটাই। এবং সবশেষে এই লাইনটা, মরুভূমে বহে জলবতী নদী মৃদু কলকলে। এটাই তো সৃজনী শক্তির চূড়ান্ত উদাহরণ, তাই না? অসম্ভবকে সম্ভব করে ফেলা। একটা নির্জন শুকনো মরুভূমিতেও প্রাণের উৎস একটা নদী বইয়ে দেওয়া। তো এত সব আলোচনার পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসলাম? একজন কবি সম্পর্কে মধুসূদনের দেওয়া সংজ্ঞাটা আসলে কি দাঁড়ালো? উত্তরটা খুব পরিষ্কার। সত্যিকারের কবি নিছক শ্লোক বা কবিতা লেখেন না, তিনি আস্ত একটা জগৎ তৈরি করেন। তার মানে কবিতা লেখাটা শুধু শব্দ সাজানোর খেলা নয়, এটা হলো কল্পনার সেই ঐশ্বরিক শক্তিকে ব্যবহার করে শব্দের মাধ্যমে একেবারে নতুন একটা বাস্তবতা গড়ে তোলার মতো একটা বিশাল কাজ। এই আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের দিনে এই ডিজিটাল যুগে যেখানে কন্টেন্টের কোনো শেষ নেই, সেখানে একজন সত্যিকারের স্রষ্টার পরিচয়টা ঠিক কি? মধুসূদন ১৯ শতকে যে সংজ্ঞাটা দিয়ে গেছেন, সেটা কি আজকের দিনেও একইভাবে প্রাসঙ্গিক? ভাবার মতো বিষয়, তাই না?